এখন খেয়াল করো একটু। আজকে এই হিসাব বিজ্ঞান 04 লেকচার পেজ নাম্বার 44 পড়ব। পেজ নাম্বার 44 অনুসারে আমরা এই ইম্পর্টেন্টগুলো এখানে লিখে রাখছি বোর্ডে। আমি পড়ব হচ্ছে লভ্যাংশ ঘোষণাটা। যেহেতু সাউন্ড রিপিট হচ্ছিল সেজন্য এটা আমরা ক্লোজ করে আবার নতুন করে আগেরগুলো ডিলিট মেরে দিছি একদম। এটা কেন হয়েছে একটু আমি ধারণা করতে পারতেছি। এটা হচ্ছে আমি একটা আইডি রিমুভ করে দিয়েছিলাম, ওই আইডিটা অ্যাড করতে গিয়ে প্রথম লাইভটা ক্যান্সেল করতে হয়েছে। তো যার কারণে প্রথম লাইভটা হয়তো বা এইটা সিস্টেমের কোনো গরমিল হয়ে এটা হয়েছে। এখন একটু কোনো রিপিট হচ্ছে কিনা বলো, এখন কি তুমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা? ডিলেটও মেরে দিছি আমি, লেকচার 4 দিয়ে যেটা শুরু করছি ওটা ডিলেটও মেরে দিছি। এখন লেকচার 4 দিয়ে এটা শুরু করতে হবে, এটা পড়তে হবে। আমি ইম্পর্টেন্টগুলো দাগাই দিছি, আমি শুরু থেকে আবার বর্ণনা দিয়ে রাখবো যাতে তোমরা যারা মিস করছো, এই যেগুলো ডিলেট মারা ভিডিওটা মিস করছো তারা যাতে এটা আবার দেখে, মানে পরে যারা লাইভ দেখতেছে। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ঈশান ধন্যবাদ। ওকে, আমরা যেভাবে আগাচ্ছিলাম আমি বলছি যে যাদের সমস্যা আছে আগের লেকচারগুলোতে, লেকচার 1, 2, 3, 1, 2 হচ্ছে একদম পাবলিক লেকচার, এটা সবাই পাইছে, এটা আমি অন্য একটা গ্রুপে পাবলিক গ্রুপেও নিছি। ওই পাবলিক গ্রুপে যেগুলো নিছি এগুলো তোমরা সবাই আমাকে বলছো করছো, কেউ যদি না করে থাকো আমাকে বলবা, লিঙ্ক পেয়ে যাবা, অথবা আমার আইডিতে গেলেও ওই 2টা লেকচার পেয়ে যাবা, 1 এবং 2। ওটার ইম্পর্টেন্ট যেটা আমি র্যাপস থেকে পড়াবো দাগাই দেওয়ার কথা সেটা আমি দাগাই ফেলছি, এটা আজকে তোমাদেরকে আপলোড দিয়ে দিব। লেকচার 1 এবং লেকচার 2 দিয়ে আমি লিখে এটা আপলোড দিয়ে দিব, মানে বইয়ের শুরুর দিকে। আর যখন সলভ ক্লাস নিব তখন পুরো ব্যাপারটা মানে আমি লেকচার 1 এবং 2 আবার একটু রিভিউ করব, এবং তোমাদের যত কোয়েশ্চেন আছে সলভ ক্লাসে কোয়েশ্চেন লিখবো এভাবে, পেজ 35 উপর থেকে 3 নম্বর লাইন, তাহলে আমি 3 নম্বর লাইন নিয়ে বুঝবো। বুঝা গেছে ব্যাপারটা? পেজ 35 অবজেক্টিভ হইলে ইজি, অবজেক্টিভ হলে 5 নম্বর, অবজেক্টিভ 10, 15 এভাবে। আর অবজেক্টিভ না হয়ে ইম্পর্টেন্ট লাইনগুলোর মধ্যে যদি হয় পেজ 35 অভ্যন্তরীণ ব্যবহারকারী 5 নাম্বার এভাবে লিখছো, তাহলে আন্তঃব্যবহারকারী 5 নাম্বার, তাহলে আমি আন্তঃব্যবহারকারী 5 নাম্বার নিয়ে তোমাদের বুঝাবো। তাহলে এটা হচ্ছে যে লেকচার 1 থেকে 3 এভাবে তুমি 1 থেকে 3, এরপর 4 আজকে যেটা পড়াবো, এরপর 5, 5টা লেকচারের পরে আমি সলভ ক্লাস দিব। সেটা যদি র্যাপসের 70 নম্বর পেজ পর্যন্ত যায় তাহলে 1 থেকে 70 নম্বর পেজ র্যাপস রিভিউ, এভাবে আমি লেকচার 6টা লিখে দিব। হ্যাঁ, যেগুলো বোঝানো হয়েছে সেগুলোর রেকর্ড নাই। আমি মনে করো আজকের ক্লাসটা 5:40 শুরু করছি, এটা মনে করো, ঠিক আছে? আমি এখন আবার শুরু করতেছি, কারণ যেগুলো বোঝানো হয়েছিল তো কানের উপর দিয়ে গেছে, রিপিট হচ্ছে, তোমরা স্বাভাবিকভাবে ডিস্ট্র্যাক্ট হয়েছে। এখন আবার নতুন করে বোঝাচ্ছি, শুনো। এগুলো তো তোমরা লিখে নিয়েছো, লিখে না নিলেও আমি ইম্পর্টেন্ট দিব এগুলা। আজকের পড়াটা হচ্ছে লভ্যাংশ ঘোষণার। খেয়াল করো, আরও সুন্দরভাবে আমি তোমাদেরকে এটা তুলে ধরতেছি। লভ্যাংশ ঘোষণা, লভ্যাংশের ক্লাস আজকে। লভ্যাংশ 3 ভাবে দেয়া যায়, মূলত 2 ভাবে দেওয়া যায়, ক্যাশ এবং শেয়ারে। কিন্তু তোমার সাথে আমি যদি আমার সাথে দেখা করতে আসো আমি 3 ভাবে দিতে পারবো। একটা হচ্ছে তুমি আসছো, তোমাকে নগদ দিয়ে দিলাম। একটা হচ্ছে ঘোষণা দিয়ে নগদ দিব, ঘোষণা করছি, ঘোষণা দিয়ে নগদ, মানে আগে ঘোষণা দিব এরপর নগদ। আরটা হচ্ছে শেয়ার লভ্যাংশ, মানে শেয়ার দিব লভ্যাংশ হিসেবে, যেটাকে স্টক বলা হচ্ছে। তুমি আমার সাথে একটা ব্যবসা শুরু করছো, তুমি আমাকে বলতেছো যে স্যার আমাকে লাভের অংশ দেন, তাই আমি বলছি তুমি আমার ক্লোজ মানুষ, ধরো লাভ নিয়ে যাও। এটা হচ্ছে এটা, তুমি আমার ক্লোজ মানুষ না, তুমি আমার একজন পার্টনার, এবং এটা স্বতঃসিদ্ধ পাবলিক কোম্পানি। ঘোষণা দিয়ে নগদ, ঘোষণা দিব যে আমি আগামী 15 তারিখ যাদের নামের পাশে, যাদের কাছে আমার কোম্পানির শেয়ারগুলো আছে তাদেরকে আমি লভ্যাংশ দিব।
তাহলে আগামী 15 তারিখ পর্যন্ত এইগুলো বিক্রি, শেয়ারটা বিক্রি অধিহারে অবহারে যে যার নিকট বিক্রি করতে পারে করবে, সেকেন্ডারি শেয়ার বাজারে নিজেরা বিক্রি করবে। কিন্তু 15 তারিখ এক্স্যাক্ট যার নামে আছে আমি ওই 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 নামেই শেয়ারটা দিব। সেটা হচ্ছে এই ঘোষণা দিয়ে নগদ যেটা লভ্যাংশ, ঘোষণা দিয়ে নগদ লভ্যাংশটা 3টা স্টেপ ফলো করে। কয়টা স্টেপ ফলো করে? 3টা স্টেপ ফলো করে। ঘোষণা দিয়ে নগদ ইয়াটা 3টা স্টেপ ফলো করে। 3টা স্টেপগুলো হচ্ছে, এটা হচ্ছে ডিরেক্ট নগদ, এটা হচ্ছে ঘোষণা দিয়ে নগদ। ঘোষণা দিয়ে নগদটা 3টা স্টেপ ফলো করে। একটা হচ্ছে ঘোষণা দেয়া, যেটাকে বলা হচ্ছে ডিক্লারেশন ডেট। একটা হচ্ছে লিপিবদ্ধকরণ, যেদিন আমি লিপিবদ্ধ করব বলছি, রেকর্ড ডেট। আরেকটা হচ্ছে পেমেন্ট ডেট, পিডি। তাহলে ডিডি, আরডি, পিডি। যখনই ঘোষণা দিব তোমার কোম্পানি হিসাবে আমি ঘোষণা দিয়ে একটা নির্দিষ্ট সময় দিব যাতে শেয়ারটা আদান প্রদান করে নিতে পারে। তোমার যদি আমার প্রফিট পছন্দ হয় তুমি নিজেই এটা রেখে দিবা, রেকর্ড ডেট পর্যন্ত রেখে দিবা। তা আজকে 3 তারিখ মনে করো, আজকে ঘোষণা দিলাম আমি বললাম 15 তারিখের মধ্যে যাদের কাছে আমার শেয়ারটা থাকবে তাদেরকে প্রফিট দিব। এখন তোমাদের 10 জনের মধ্যে 12 জনের মধ্যে তোমাদের 5 জনের পছন্দ হয়েছে, বাকি 10 জনের পছন্দ হয় না, এরকম হইতেই পারে। 5 জনের যাদের পছন্দ হয়েছে ওরা কিন্তু রেখে দিবে শেয়ারটা 15 তারিখ পর্যন্ত নিজের নামেই রাখবে, কারণ সে প্রফিটটা নেওয়ার জন্য। 12 জনের পছন্দ হয় নাই, ওরা এটা বিক্রি করে দিবে আরেকজনের কাছে। আবার আরেকজন আছে যে শেয়ার কিনেই নেই আমার কাছ থেকে, কিন্তু শুনছে আমি প্রফিট দিব, সে বলে যে আমি শেয়ারটা কিনবো। তাহলে আলটিমেটলি তোমাদের মধ্যে যত কেনা বেচা হচ্ছে, কোম্পানি জানে যে 15 তারিখ যার হাতে আছে ওর নামটা আমি লিখে ফেলবো। লিখে ফেলে আগামী মাসে মনে করো ডিসেম্বরের 3 তারিখ আমি পেমেন্ট করব, তোমাদেরকে নগদ লভ্যাংশ দিয়ে দিব। তাহলে একটা হচ্ছে শুধু নগদ লভ্যাংশ, আরেকটা হচ্ছে ঘোষণা দিয়ে নগদ লভ্যাংশ, আরেকটা হচ্ছে শেয়ার লভ্যাংশ। শেয়ার লভ্যাংশ, এটাকে শেয়ার লভ্যাংশ, যেটা মানে শেয়ার হিসেবে লভ্যাংশ দেয়। লভ্যাংশ তুমি আমার থেকে লাভের অংশ, আমার কাছে ক্যাশ টাকা নাই, তোমার বললাম যে আচ্ছা তোমার তো 1000 শেয়ার আছে, তোমাকে আরও 10টা শেয়ার দিয়ে দিলাম। শেয়ার লভ্যাংশের ক্ষেত্রে কোনো ধরনের দেখা দেখি করতে হয় না, ডিরেক্ট শেয়ারটা তোমার অ্যাকাউন্টে দিয়ে দিতে পারবো। তাহলে যত ঝামেলা হচ্ছে ঘোষণা দিয়ে লভ্যাংশ দিতে হলে, তখন আমার আগে ঘোষণা, এরপর রেকর্ড, এরপর হচ্ছে তোমার পেমেন্ট ডেট, 3ভাবে আমি লভ্যাংশটা দিতে পারি। ওয়ালাইকুম আসসালাম মিনহাজ। আচ্ছা, তাহলে ঘোষণাটা আমি 3ভাবে দিতে পারি। একটা হচ্ছে ঘোষণা দিব, এরপর লিপিবদ্ধ করব, এরপরে পেমেন্ট করব তোমাকে। তাহলে খেয়াল করো একটু, ঘোষণা দিয়ে নগদ লভ্যাংশ প্রদান, শুধু নগদ লভ্যাংশ, ডিরেক্ট নগদ লভ্যাংশ, মানে ঘোষণা দিব না, নাও। এটা হচ্ছে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে এই কাজটা করে থাকে, শুধু নগদ লভ্যাংশ প্রদান। ঘোষণা দিয়ে নগদ লভ্যাংশ প্রদান এটা। আর শেয়ার লভ্যাংশ প্রদান হচ্ছে আমার টাকা নাই, আমি তোমাকে টাকা দিতে পারতেছি না, লাভের বদলে শেয়ারের মালিকানা দিয়ে দিচ্ছি, এটাও হইতে পারে। তাহলে লভ্যাংশ মূলত 2 প্রকার। লভ্যাংশ কয় প্রকার বললে তুমি বললে 2 প্রকার, নগদ লভ্যাংশ, স্টক লভ্যাংশ। নগদ লভ্যাংশ 2ভাবে দেওয়া যায়, সাথে সাথে দিয়ে ফেলা যায়, ঘোষণা দিয়ে দেওয়া যায়। তাহলে খেয়াল করো, এখানে তোমার জিজ্ঞেস করবে জাবেদা, এখানে তোমাকে জিজ্ঞেস করবে হিসাব সমীকরণের প্রভাব, এখানে তোমাকে জিজ্ঞেস করবে জাবেদা, এখানে তোমাকে জিজ্ঞেস করবে হিসাব সমীকরণের প্রভাব। তাহলে এই নগদ লভ্যাংশটা তোমার ডিরেক্ট, এটা নর্মালি জাবেদা লভ্যাংশ। আচ্ছা আমি এখানে লিখি, আমি বই অনুসারে নাম্বারগুলো একটু দিয়ে দিই, তাহলে তোমাদের জন্য ইজি হবে। নয়, 10, 11, 12। নয়, 10, 11, 12। খেয়াল করো, টোটাল 4টা জাবেদা লাগবে আমাদের। একটা হচ্ছে 9 নাম্বার, এটা তোমরা এখানে বইয়ে দেখার দরকার নাই, জাস্ট এটা 1, 2, 3, 4 এরকমও মনে করতে পারো। 9 নাম্বার এটা, 10 এটা, 11 এটা, 1, 2, 3, 4। হ্যাঁ,
ঘোষণা দিয়ে যখন নগদ লভ্যাংশ দিব তখন 3টা ডেটের জাবেদা লাগবে না, জাবেদা লাগবে শুধুমাত্র 2টা ডেটের, জাবেদা লাগবে শুধুমাত্র 2টা ডেটের। আমি আবারও বলতেছি, ঘোষণা দিয়ে যখন আমি নগদ লভ্যাংশ ঘোষণা করব, ঘোষণা দিয়ে যখন দিব তখন 3টা জাবেদা লাগবে না, আমার জাবেদা লাগবে শুধু 2টা ডেটের। কেন 2টা ডেটের? শুনো, আমি ঘোষণা দিলাম, যখন আমি বলবো মাহির তুমি আমার থেকে লভ্যাংশ পাবা, যখন আমি বলবো শাহরিয়ার তুমি আমার থেকে লভ্যাংশ পাবা, তখন আমি দায়বদ্ধ হয়ে যাব, ঘোষণা দেওয়ার সাথে সাথে দায়বদ্ধ হয়ে যাব, ঘোষণা দেওয়ার সাথে সাথে দায়বদ্ধ হয়ে যাব বলে এটার জাবেদা লাগবে। লিপিবদ্ধকরণ যখন আমি লিখবো, এটার কোনো তোমার সাথে আমার লেনদেন হচ্ছে না, কিন্তু এখানে দায় সৃষ্টি হচ্ছে বলে এটা লেনদেন, এটা লেনদেন হচ্ছে না। কার নামে আছে 15 তারিখ সেটা কোনো লেনদেন নয়, কিন্তু টাকা দিব যে এটা তো বুঝতেছো লেনদেন। তাইলে 9 তারিখ হচ্ছে 9 নাম্বার যেটা, সেটা হচ্ছে নগদ লভ্যাংশ প্রদান, ডিরেক্ট নগদ লভ্যাংশ প্রদান। তাহলে এখানে লভ্যাংশ ডেবিট, নগদান ক্রেডিট। তো লভ্যাংশের ব্যাপারগুলো অনেক সময় ব্যাংকেও করে, সেজন্য নগদ বা ব্যাংক ক্রেডিট বলে। লভ্যাংশ তোমরা জানো এটা এক ধরনের খরচ, এটা সংরক্ষিত আয় বিবরণীতে বস্তু, এই জন্য সংরক্ষিত আয় বিবরণী থেকে বাদ বলে। তা আমি খরচ যেহেতু এটা মালিকানা সত্ত্ব হ্রাস, লভ্যাংশ যেহেতু কোম্পানির জন্য খরচ সেজন্য মালিকানা সত্ত্ব হ্রাস, এটা তো সম্পদ হ্রাস, বুঝতেছো? আশা করি বুঝতেছো। এটা পরিমাণগত পরিবর্তন। এটা কোন ধরনের পরিবর্তন? পরিমাণগত পরিবর্তন, পরিমাণগত পরিবর্তন, দুই পাশে চেঞ্জ হয়েছে সেজন্য। আচ্ছা, যেটা হোক, তো এটা এটা তোমরা পারবা, আমি তাও লিখে দিচ্ছি। 10 তারিখ 10 নাম্বার হচ্ছে লভ্যাংশ ঘোষণা করা হলো, আমি জাস্ট ঘোষণা করছি, আমি এই স্টেপে নাই, নগদে লভ্যাংশ দিয়ে দিয়েছিলাম এত এই ক্লোজ বা প্রাইভেট কোম্পানি, সেজন্য। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে 3টে স্টেপ, তার মধ্যে প্রথম এবং লাস্ট স্টেপে জাবেদা দিতে হবে। লিপিবদ্ধকরণে কোনো জাবেদা দিতে হবে না, ঘোষণা দিলেই জাবেদা দিতে হবে। ঘোষণা দিয়ে দিছি মানে হচ্ছে আমি দায়বদ্ধ হয়ে গেছি। ঘোষণাটা যেমন তেমন ঘোষণা না, এটা পত্রিকায় প্রচারও করতে হয়। অমুক কোম্পানির, গ্রামীণফোন কোম্পানি লভ্যাংশ ঘোষণা করছে আগামী 15 নভেম্বর, এর মধ্যে শেয়ারটি যার মালিকানায় থাকবে তাকে শেয়ারটা দেওয়া হবে। অথবা ডিরেক্ট বলে আগামী 15 তারিখ হচ্ছে লিপিবদ্ধকরণ ডেট। তাহলে এটা হচ্ছে একদম যখনই ঘোষণা দিবে সাথে সাথে বুঝবো ওই শেয়ার হোল্ডার যারা যারা আছে সবাই টাকা পাবেই, এটা শিওর। তাহলে এই যে লভ্যাংশ ঘোষণা করা হলো, লভ্যাংশ ঘোষণা করা হলো, ঘোষণা করছি এখনো দিই নাই, কিন্তু ঘোষণা করা হলো এখনো দিই নাই, কিন্তু ঘোষণা করলেও এটা আমার জন্য খরচ, লভ্যাংশ ডেবিট, প্রদেয় লভ্যাংশ দিই নাই, দাবি হয়ে গেছে দায়, প্রদেয় লভ্যাংশ ক্রেডিট। তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস এল প্লাস, এটা কোনগত? গুণগত পরিবর্তন। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা অনেকটা বেতন বকেয়া রইলের মতো, লভ্যাংশ বকেয়া রইলের মতো। ঘোষণা দিছি মানে হচ্ছে দিয়ে দিব, দিই নাই এখনো, দিয়ে দিব তোমাদেরকে যদি হুট করে আমি বলি যে আগামী 15 তারিখ একটা পরীক্ষা নিব, সেটাতে যে পাবে তাকে 100 টাকা দিব, তার মানে আমি যে প্রাইস পাবে পরীক্ষাতে অবশ্যই তাকে 100 টাকা দেওয়ার জন্য দাবি রয়ে গেছে, এটা ব্যাপারটা এরকম। তো ঘোষণা দেওয়ার সাথে সাথে লভ্যাংশ ডেবিট, প্রদেয় লভ্যাংশ ক্রেডিট। প্রদেয় শব্দটা অনেকে মিক্স করে ফেলে, সেজন্য আমি এটা বকেয়া লিখি। লিখতে অনেকে প্রদত্ত মনে করে, ঠিক আছে? প্রদেয়টাকে অনেকে প্রদত্ত মনে করে, প্রদত্ত না, এটা হচ্ছে বকেয়া লভ্যাংশ। ওকে, এই শাহরিয়ার ইসলাম, তুমি লাইভ পাচ্ছ না বলতেছো কেন? লাইভ না পেলে কীভাবে দেখতেছ? কমেন্ট করছো কেমনে? এই কারো এখানে সমস্যা হইলে, নেটের সমস্যা হইলে আমার ওয়ারিদে ফোন দিবা, ক্লাস টাইমে হলে ক্লাস টাইমে ফোন দিবা, স্যার আমি ঢুকতে পারতেছি না। তোমার আমি হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিব, তখন কেউ যদি এরকম ঢুকতে না পারো, কেউ যদি এটা খুঁজে না পাও, আচ্ছা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে লিঙ্কটা দিয়ে দিব। 11 নাম্বার বলতেছি আমরা পরবর্তী, এটা লিপিবদ্ধকরণের কোনো ডেট নাই, পেমেন্ট যখন ডেট, মানে এটাকে এভাবে বলে ঘোষণাকৃত লভ্যাংশ প্রদান। ঘোষণাকৃত মানে ঘোষণা দিছিলাম সেই লভ্যাংশ প্রদান, ঘোষণাকৃত লভ্যাংশ প্রদান।
দেখো নভেম্বরের 3 তারিখ ঘোষণা দিয়েছিলাম, ডিসেম্বরের 3 তারিখ তোমাদেরকে যখন টাকা দিচ্ছি আমি, তখন বলবো ভাই দেখো জাবেদাটা দেখো, খেয়াল করো, বকেয়া লভ্যাংশ এই দাবিটা কমে যাচ্ছে, দায় হ্রাস, বকেয়া লভ্যাংশ ডেবিট, নগদান বা ব্যাংক যেটাই বলো ক্রেডিট। তাহলে এল মাইনাস এ মাইনাস পরিমাণগত পরিবর্তন। খেয়াল করো ভালো মতো, এই দুইটা হচ্ছে ঘোষণা দিয়ে লভ্যাংশ দেয়া। একটা ঘোষণা দিলাম, ঘোষণাকৃত লভ্যাংশ প্রদান। তাহলে পাই পাই করে তোমরা হিসাব করবা যে তুমি কোয়েশ্চেন কোনটা আসছে। এই লভ্যাংশ থেকে একটা কোয়েশ্চেন আসেই, এটা বলা হয়ে থাকে, লভ্যাংশ থেকে একটা কোয়েশ্চেন দিয়ে দেয়। সিইউ নাহলে ডিইউ নাহলে আরইউ নাহলে জাহাঙ্গীরনগর নাহলে জগন্নাথ, একটা না একটা জায়গায় পাবাই এটা। কারণ এটা কোম্পানি তোমাকে যে ভবিষ্যতে হায়ার করবে, তুমি যদি ডিভিডেন্ড সিস্টেমটাই না জানো, ওদের লাভই তো তুমি মেরে দিবা। আচ্ছা, যেটা হোক নগদ লভ্যাংশ, ঘোষণা দিয়ে লভ্যাংশ প্রদান, দুইটা যাবে তা। ঘোষণা দিয়ে লভ্যাংশ প্রদান, একটা ঘোষণা দেয়া, একটা হচ্ছে ওই ঘোষণাকৃত লভ্যাংশটা প্রদান করা। অনেকটা বকেয়া বেতন প্রদান, বকেয়া বেতন প্রদান করলে কি বলে, বকেয়া বেতন ডেবিট, নগদান বা ব্যাংক ক্রেডিট। বকেয়া বেতন ডেবিট, ঠিক আছে, নগদান বা ব্যাংক ক্রেডিট। তাহলে 12 নাম্বার শেয়ার লভ্যাংশ প্রদান। আচ্ছা শোনো, শেয়ার যখন লভ্যাংশ হিসেবে দিব তোমাদেরকে, তোমরা আমার এখানে আসতে হবে না, মানে নগদের জন্য তো আসছিলা, এখানে আসতেও হবে না। তোমার আগে যা শেয়ার আছে সেখানে আরও বেড়ে যাচ্ছে, মানে তোমার মূলধন বাড়তেছে। তাহলে যখনই শেয়ার অথবা বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করুক আর প্রদান করুক, ঘোষণা করুক, ঘোষণা করলেও যা, প্রদান করলেও তা, শেয়ার দিব শেষ, শেয়ারের মালিক হয়ে গেছে। এখানে লিপিবদ্ধ পেমেন্ট রেকর্ড ডিক্লারেশন এরকম কোনো ডেট নাই। তাহলে বোনাস শেয়ার ঘোষণা করা হলো বা শেয়ার লভ্যাংশ ঘোষণা করা হলো, জাবেদা হচ্ছে লভ্যাংশ ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। এটা হচ্ছে ওই মাইনাস, এটা হচ্ছে ওই প্লাস, গুণগত লভ্যাংশ ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। যখনই শেয়ার দিচ্ছি তোমাদেরকে লাভ হিসেবে, আমি তো বলবো লাভ যেহেতু সবগুলোতে দেখো লাভ যেহেতু, সেটা লাভ ডেবিট হবে, লভ্যাংশ ডেবিট, নগদ দিয়ে দিচ্ছি, নগদ ক্রেডিট। লভ্যাংশ ঘোষণা দিচ্ছি, লভ্যাংশ ডেবিট, কিন্তু দিই নাই, এখনও টাকা দিই নাই বলে বকেয়া লভ্যাংশ ক্রেডিট। বকেয়া লভ্যাংশের টাকাটা দিয়ে দিলাম, বকেয়া লভ্যাংশ ডেবিট, নগদান ক্রেডিট। আর লভ্যাংশ দিচ্ছি কিন্তু শেয়ার হিসেবে দিচ্ছি, লভ্যাংশ ডেবিট কিন্তু শেয়ার হিসেবে দিচ্ছি, ক্যাশে না, এই জন্য নগদ বা ব্যাংক দিই নাই। তাহলে এই দুইটা হচ্ছে বিপরীত ব্যাপার, নগদ আর শেয়ার লভ্যাংশ। নগদ লভ্যাংশ প্রদান বা শেয়ার লভ্যাংশ প্রদান, নগদ লভ্যাংশ প্রদান, লভ্যাংশ ডেবিট, নগদান ক্রেডিট, শেয়ার লভ্যাংশ প্রদান, শেয়ার লভ্যাংশ ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। তাহলে এই চারটা ব্যাপার বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো, যে জি স্যার বুঝছি ভাইয়া, যেটাই কমেন্ট করো আমি বুঝতে পারবো যে তুমি এটা বুঝছো। আমি যখনই প্রফিট দিব তখন এভাবে দিব, একটা হচ্ছে নগদে দিব ডিরেক্ট, একটা হচ্ছে ঘোষণা দিয়ে দিব, সেখানে দুইটা যাবে দা, একটা হচ্ছে ঘোষণা করার আর একটা হচ্ছে প্রদানের। লিপিবদ্ধকরণের কোনো ডেট নাই, ঘোষণা দিয়ে দেওয়ারটাতে একটা ঘোষণা করার আর একটা প্রদানের দুইটা ইয়ে, লিপিবদ্ধকরণের কোনো জাবেদা নাই। আর শেয়ার যদি আমি লভ্যাংশ হিসেবে দিয়ে দিই, এটা ওকে, আশা করি বুঝতে পারছো এটা। এরপর এই যা বুঝছো একটু লিখে ফেলো, আমি এখানের 44 নম্বর পেজের বাকি যেগুলো ইম্পর্টেন্ট দিছি সেগুলো একটু লিখবো। হ্যাঁ মিনহাজ, লাস্টেরটা হচ্ছে বোনাস বা শেয়ার দেয়া। তুমি আমার ব্যবসায়ের একজন মালিক, তোমাকে আমি শেয়ার মানে তো টাকা দিতে পারতেছি না, লাভ হয়েছে কিন্তু টাকা দিতে পারতেছি না, ক্যাশ নাই। তো তুমি বলছো যে তাহলে কী দিবেন, আমি বললাম যে তোমার শেয়ার যা 100টা শেয়ারের মধ্যে আরও 2টা শেয়ার দিয়ে দিলাম, 102টা শেয়ার আজকে থেকে তুমি। তো 102টা শেয়ার, এটার জন্য তোমাকে আসতে হবে না, আমি লভ্যাংশ, কোম্পানি তোমাকে লভ্যাংশ দিচ্ছে, লভ্যাংশ ডেবিট, বিনিময়ে শেয়ার মূলধন বেড়ে যাচ্ছে, মানে শেয়ারের মালিকানা, তোমাকে মালিকানা দিয়ে দেওয়ার কারণে কোম্পানির শেয়ার মূলধন আগে 100টা শেয়ার হলে এখন 102টা শেয়ার হয়ে গেছে, এই জন্য শেয়ার মূলধন ক্রেডিট। ওকে, আমরা চলে যাই হচ্ছে আর র্যাপসের, এটা সবাই লিখে ফেলছো, কারো লেখা বাকি থাকলে পরেও লিখে নিতে পারো।
সবাই একটু খেয়াল করো 44 নম্বর পেজের 1 নাম্বার, যেটা 1 নাম্বারটা, তাহলে 1 নাম্বারের জাবেদাটা একটু লিখবা তোমরা। শেয়ার ইস্যু করা হলো, 1 নাম্বার জাবেদাটা হচ্ছে শেয়ার ইস্যু করা হলো। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। আবারও বলতেছি, শেয়ার ইস্যু করলে, শেয়ার ইস্যু করছিলে না তোমরা? শেয়ার ইস্যুর চ্যাপ্টারে 2টা জাবেদা পড়ছিল আগে, ব্যাংক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট, এরপর শেয়ার আবেদন ডেবিট মূলধন ক্রেডিট, এভাবে 2টা করছিলাম। 2টার মধ্যে শেয়ার আবেদনটা কেটে দিছি আমরা। তাহলে ব্যাংক ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট, ব্যাংক ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট, এটা হচ্ছে শেয়ার ইস্যু করা হলো। জাবেদাটা লিখে ফেলো। এক থেকে 4 পর্যন্ত 4টাতেই শেয়ার মূলধন ক্রেডিট। 1 থেকে 4 পর্যন্ত 4টাতেই শেয়ার মূলধন ক্রেডিট। শেয়ার ইস্যু করলেই শেয়ার মূলধন ক্রেডিট। তাহলে মার্ক করে রাখো, শেয়ার ইস্যু করলেই শেয়ার মূলধন ক্রেডিট। সেম, শেয়ার ইস্যু করলেই শেয়ার মূলধন ক্রেডিট। শেয়ার ইস্যু করলেই শেয়ার মূলধন ক্রেডিট। 1 থেকে 4 পর্যন্ত সেম জাবেদা। দেখো, আমি তোমাকে আমার কোম্পানির, ধরে নাও আমার কোম্পানির নাম আতিক কোম্পানি, এই আতিক কোম্পানির তুমি একজন মালিক হইতে চাচ্ছ। কয়ভাবে হইতে পারো? দেখো, 4 ভাবে হইতে পারো। একটা হচ্ছে ডিরেক্ট টাকা দিয়ে দিছো, আমি বললাম যে ঠিক আছে আমার ব্যাংকে টাকা দিয়ে দাও, ব্যাংক হিসাব ডেবিট শেয়ার মূলধন, মূলধন বাড়ি গেছে, তোমার নামে মূলধন বেড়ে গেছে, শেয়ার মূলধন ক্রেডিট। এরপরে আরেকটা হচ্ছে টাকা নাই, তোমার জায়গা আছে, জমি ভূমি আছে, বা আসবাবপত্র আছে, বা যন্ত্রপাতি আছে, যেটাই আছে, তাহলে সেটা দিছো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, ভূমি ডেবিট, ওই ভূমির মাধ্যমে, ভূমির বিনিময়ে শেয়ার ইস্যু, যেটা ভূমি ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট, ভূমি ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট। তাহলে সবসময় শেয়ার মূলধন, শেয়ার ইস্যু বললেই শেয়ার মূলধন ক্রেডিট। কিন্তু এটা কি শেয়ার টাকা নিচ্ছি, তাহলে ব্যাংক হিসাব। সেটা কি ভূমি নিচ্ছি, তাহলে ভূমি ডেবিট। সেটা কি ঋণপত্র নিচ্ছি, তাহলে ঋণপত্র ডেবিট। সেটা কি এই মানে তোমার থেকে লোন নিচ্ছি, তুমি টাকা দিচ্ছ না, ঋণ, ঠিক আছে? তাহলে আমি আর ঋণটা পরিশোধও করতে পারি। তোমার থেকে টাকা নিয়েছিলাম, আমি ঋণটা কীভাবে পরিশোধ করবো? আমি বলবো আমার টাকা নাই, তুমি আমারও বলছো তাইলে আমার মালিকানা দিয়ে দেন ব্যবসায়ীর, টাকা না থাকলে। তা আমি বললাম যে ঠিক আছে, তুমি তাহলে আজকে থেকে কোনো টাকা পাও না। বলে যে আচ্ছা ঠিক আছে, আমি পাই না, কিন্তু মালিকানা দিয়ে দেন। তাহলে তখন ঋণ ডেবিট শেয়ার ইস্যু ক্রেডিট। ঋণ কাটাইছি আমি, লোন কাটাই ফেলছি, বিনিময়ে শেয়ার দিয়ে দিছি তোমাকে। তাহলে 1 থেকে 4 ভূমির বিনিময়ে, ঋণের বিনিময়ে, আর হচ্ছে তোমার এই ঋণ পরিশোধের মাধ্যমে। আচ্ছা 1 থেকে 4 না, 1, 3, 4 তিনটাতেই শেয়ার ইস্যুর কথা বলছে। 2 নম্বরে শেয়ার ইস্যুর কথা বলে নাই, এটা হচ্ছে ঋণপত্র ইস্যু বলছে, ঠিক আছে? ঋণপত্র ইস্যু করলে, শেয়ার ইস্যু যদি শেয়ার মূলধন ক্রেডিট হয়, ঋণপত্র ইস্যুতে ঋণ হিসাব ক্রেডিট হবে। আশা করি বুঝাইতে পারছি। 1, 2, 3, 4, 9 থেকে 12, 1, 2, 3, 4, 9 থেকে 12, এই 8টা একটু একবার রিডিং পড়ে, আচ্ছা জাবেদাগুলো লিখে ফেলো তোমরা। 1 নাম্বার হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট। 1 নাম্বার ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার তলব, শেয়ার তলবের কোনো অস্তিত্ব বর্তমানে নাই, শেয়ার তলবের কোনো অস্তিত্ব বর্তমানে নাই। শেয়ার ইস্যু আগে তলব করে করতো, সেটা ভুলে যাও। এখন হচ্ছে আবেদন দিয়ে আমি বন্টন করি। এখন আবেদন দিয়ে বন্টন করা 2টা জাবেদা না দিয়ে 1টা জাবেদা দিতে হবে। সেটা হচ্ছে কীভাবে দেখো একটু। আগে আমি এভাবেও করতাম, মানে তোমরা ইন্টারমিডিয়েটে এভাবেও করছো, খেয়াল করো। 1 নম্বর জাবেদা ছিল ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট। 2 নম্বর ছিল শেয়ার আবেদন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট। তাহলে এই যে ক্রেডিট এবং আবেদন, ক্রেডিট ডেবিটে কাটা, শুধু ব্যাংক হিসাব ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট, এটাই হচ্ছে শেয়ার ইস্যু। এখন এক বাক্যে এটাই শেয়ার ইস্যু। তাহলে ওটাই শেয়ার তলব, মানে হচ্ছে শেয়ারের টাকাটা, 100 টাকাটা 3-4 ভাগে 10 ভাগে দেয়া, সেগুলোর অস্তিত্ব এখন নাই। এখন 100 টাকায় একসাথে দিয়ে ফেলতে হয়। তুমি আমাকে টাকা দিছো, মালিক হয়ে গেছে, এরকম। ওকে, শেয়ার তলব মানে হচ্ছে ভাগ ভাগ করে দেয়া, প্রথম তলব, দ্বিতীয় তলব, চূড়ান্ত তলব, মানে কিস্তি। শেয়ার তলব মানে শেয়ার কিস্তি। শেয়ার কিস্তি তোমাদের সিলেবাসে নাই, এটা আগে ছিল,
এখন হচ্ছে তোমাদের এখন আগে মানে সিস্টেমেই ছিল, বাংলাদেশেও ছিল, এখন পুরো দেশে এবং বইয়ে পড়াশোনায় সবখানে হচ্ছে শেয়ারের টাকা, শেয়ার নিতে চাইলে ফুল টাকা দিতে হবে, ফুল টাকা স্থানান্তর করতে হবে। ওকে, তোমরা 1 থেকে 4, 9 থেকে 12 কোনো ধরনের সমস্যা আছে কিনা বলো। 1 থেকে 4, 9 থেকে 12 কোনো ধরনের সমস্যা আছে কিনা বলো। এক থেকে 4, 9 থেকে 12 কোনো ধরনের সমস্যা আছে কিনা বলো। ফান্ডামেন্টাল অফ ফিন্যান্স, ফান্ডামেন্টাল অফ ম্যানেজমেন্ট, এগুলো আমি দাগাই দিব। এগুলো দাগাই দেওয়ার জন্য দুইটা একসাথে রাখছি, আমি ক্লাস দুইটা একসাথে রাখছি রবিবারে। ম্যানেজমেন্ট ফিন্যান্স প্রতি সপ্তাহে একটা একটা করে ক্লাস দিব, এবং এক ক্লাসেই আমি 3টা অধ্যায়ের কী কী পড়তে হবে সেটা বলে দিব, আর ইম্পর্টেন্টগুলো দাগাই দিব। বুঝে গেছে ব্যাপারটা? স্যার 12 নাম্বারটা একটু বলেন। আচ্ছা, 12 নাম্বার হচ্ছে লাস্টের যেটা ছিল, সেটা হচ্ছে শেয়ার লভ্যাংশ। কথাটা অনেকে কঠিন মনে করে, খুবই ইম্পর্টেন্ট 12 নম্বরটা, যে শেয়ার লভ্যাংশ ঘোষণা করা হলো। বা প্রদান, লাভের অংশ বাবদ শেয়ার প্রদান করা হলো। লভ্যাংশ বাবদ, এটাকে সুন্দর করে লিখলে এরকম হয়, কিন্তু টিচাররা কঠিন করার জন্য এটা লিখে। লভ্যাংশ বাবদ শেয়ার ঘোষণা করা হলো, শেয়ার ঘোষণা। তো লভ্যাংশ বাবদ শেয়ার ঘোষণা, লভ্যাংশ ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। তোমাকে লাভের অংশ দিচ্ছি আমি, খরচ বিনিময়ে এটা শেয়ার হিসেবে কাউন্ট হচ্ছে। তাহলে তোমাকে লাভও দেওয়া হয়ে গেল, বিনিময়ে তোমার কিছু শেয়ার প্রতিষ্ঠানে বাড়ছে। শেয়ার লভ্যাংশ ঘোষণা করা হলো, ও বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করা হলো। যেটাই বলুক যে লভ্যাংশ বাবদ শেয়ার ঘোষণা করা হলো, একই কথা। লাভের অংশ বাবদ শেয়ার ঘোষণা করা হলো, লাভের অংশ বাবদ শেয়ার ঘোষণা। শেয়ার ঘোষণা মানে হচ্ছে লাভের অংশ বাবদ ক্যাশ দিব না, শেয়ার দিয়ে দিব তোমাকে। তাহলে লভ্যাংশ ডেবিট, শেয়ার যেহেতু দিয়ে দিচ্ছি, তোমার মূলধন বেড়ে যাচ্ছে আমার ব্যবসায়ে, শেয়ার মূলধন ক্রেডিট। আশা করি বুঝতে পারছো। সবাই 49 নাম্বার পেজে আসো। হিসাব চক্র মুখস্থ রাখতে হবে। এখন মুখস্থ কীভাবে রাখবা? হিসাব চক্র 9টা ধাপ। কয়টা ধাপ? 9টা ধাপ। আবশ্যিক ধাপ হচ্ছে 9টি। এই 9টা ধাপ মুখস্থ করার খুব সহজ টেকনিক আছে, সেটা হচ্ছে দেখো, একটু লিখো, আমি যেভাবে বোর্ডে লিখি সেভাবে লিখো। লেনদেন বিশ্লেষণ, জাবেদা, খতিয়ান, যেভাবে আমি লিখতেছি সেভাবে লিখবা। পাশে লিখবা রেওয়ামিল, সমন্বয়, সমন্বিত রেওয়ামিল, আর্থিক বিবরণী, সমাপন, পরবর্তী রেওয়ামিল, সমাপনী দাখিলা, আর হচ্ছে সমাপনীর পরবর্তী রেওয়ামিল। ওকে, টোটাল 9টা স্টেপ। তোমরা কার্যপত্র শিখছো। কার্যপত্রের মধ্যে কি কি স্টেপ ছিল, অফলাইনে হলে এটা আরও আলোচনা করে পড়া যেত,
আমি বলে এখন আমারই বলতে হচ্ছে সব। কার্যপত্রের মধ্যে স্টেপ ছিল, রেওয়া মিল দিত কোয়েশ্চেনে, সমন্বয় দিয়ে দিত, তাও কোয়েশ্চেনে তোমরা রেওয়া মিল, এরপর সমন্বয়গুলো জাবেদা করে বসাইতা, এরপর সমন্বিত রেওয়া মিল করতা, এরপর আয় বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী, মানে হচ্ছে যেটা আর্থিক বিবরণী বলা হয়, এগুলো করতা। তাহলে ভালো মতো খেয়াল করলে দেখবা এই স্টেপগুলোই ছিল কার্যপত্রের স্টেপ। ভালো মতো খেয়াল করে দেখো, হিসাব চক্রের যদি স্টেপ মুখস্থ করতে হয় সেখানে কার্যপত্রেরই 4টা স্টেপ আছে এবং এগুলো সিরিয়ালি 4, 5, 6, 7, মানে এখানে 1, 2, 3, 7 তো 8, 9। তাহলে 1, 2, 3 খেয়াল করো, লেনদেন বিশ্লেষণ, জাবেদা, খতিয়ান। লেনদেন বিশ্লেষণ, জাবেদা, খতিয়ান তোমাদেরকে আমি ফার্স্ট ক্লাসে পড়াইছি। এগুলো হচ্ছে হিসাব রক্ষণের স্টেপ, হিসাব রক্ষণের স্টেপ। দেখো পড়ালেখা টেকনিক জানলে কত সহজ। হিসাব রক্ষণের স্টেপ তোমার মুখস্থ অলরেডি, কার্যপত্রেরগুলো তুমি ইন্টারমিডিয়েটে মুখস্থ করে আসছো, তোমার কষ্ট করে হিসাব চক্রের ধাপ মুখস্থ করতে হবে 2টা, একদম সিরিয়ালি মুখস্থ হয়ে গেছে। লেনদেন বিশ্লেষণ, জাবেদা, খতিয়ান, হিসাব রক্ষণের 3টা ধাপ, 3টা কাজ ছিল। এগুলা যারা প্রথম ক্লাস করো নাই তাদের হয়তো এটা সমস্যা মনে হতে পারে। হিসাব রক্ষণের প্রথম স্টেপ লেনদেন বিশ্লেষণ, জাবেদা, খতিয়ান। কার্যপত্রের 4টা স্টেপ, রেওয়া মিল, সমন্বয়, সমন্বিত রেওয়া মিল, আর্থিক বিবরণীর মধ্যে আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী 2টাই আছে, আর্থিক বিবরণী বলতেছি। সমাপনী দাখিলা, সমাপন পরবর্তী দাখিলা, সমাপনী 2টাই সমাপনী, সমাপনী দাখিলা, সমাপনী পরবর্তী দাখিলা। দেখো তো এটা সহজ মনে হচ্ছে না? হিসাব চক্রের 9টা স্টেপ লিখে ফেলছি, আরও এত সুন্দর করে লিখছি যে এখন তোমার জন্য আরও একটা কোয়েশ্চেন শিখা ইজি। সেটা কি দেখো একটু। এগুলা এই 3টা স্টেপ প্রতিদিন প্রস্তুত করা হয়, প্রতিদিন। আর এই 3টা স্টেপ 3 মাস, 6 মাস, 1 বছর এরকম। এই 4টা স্টেপ, এই 2টা স্টেপ বছর শেষে প্রস্তুত করা হয়। সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট করবা। হিসাব চক্রের স্টেপগুলা, হিসাব চক্রের স্টেপগুলা 9টা স্টেপ বুঝতে পারছো কিনা কমেন্ট করবা। বুঝতে পারছো কিনা কমেন্ট করবা যে জি স্যার মুখস্থ হয়েছে কিনা সেটা। তাহলে লেনদেন বিশ্লেষণ, জাবেদা, খতিয়ান, হিসাব রক্ষণের স্টেপগুলা মনে আছে। মনে রাখার স্টেপ হচ্ছে হিসাব রক্ষণ, এগুলো প্রতিদিন প্রস্তুত করতে হয়। হিসাব চক্র একটা নির্দিষ্ট চক্র চলতে থাকে, এই হিসাব চক্রের 3টা স্টেপ আছে, প্রতিদিন করতে হয়। লেনদেন বিশ্লেষণ, জাবেদা, খতিয়ান এগুলো ডেইলি তারিখ অনুসারে করতে হয়। এগুলো ডেইলি না করলেও হয়, এগুলো হচ্ছে 3 মাস, 6 মাস, 1 বছর বা নির্দিষ্ট সময় এরকম করতে হয়। আর সমাপনী দাখিলা এবং সমাপনী পরবর্তী রেওয়া মিল এগুলো বছর শেষে প্রস্তুত করতে হয়। রেসপন্স করবা যে তুমি বুঝছো কিনা যে হিসাব চক্র মুখস্থ করার উপায়। হিসাব রক্ষণেরগুলো আমি আলাদা আলাদা করে পড়াইছিলাম। হিসাব বিজ্ঞানের কাজ 3টা বলছিলাম, লেনদেন শনাক্তকরণ, হিসাব রক্ষণ মানে লিপিবদ্ধকরণ, তথ্য সরবরাহ। এই লিপিবদ্ধকরণকে 3 ভাগে ভাগ করছিলাম এগুলা। এরপর কার্যপত্র তোমরা ইন্টারমিডিয়েট পড়ে আসছো, ইন্টারমিডিয়েটে রেওয়া মিল, সমন্বয়, সমন্বিত রেওয়া মিল, আর্থিক বিবরণী। আর এই 2টা এখন মনে রাখতে হচ্ছে তোমার। ওকে, তুমি বুঝলে অবশ্যই তুমি কমেন্ট করবা, মোবাইল রেখে চলে যাবা না। এখানে আমি অ্যাভারেজই দেখি যে তোমাদের এই ব্যাচে 50% ক্লাস করো, পরে অবশ্য করে, রাতে করে, এমনও আছে সকালেও করতে দেখছি আমি, মানে ভিউজটা সকালে কয়টা 6টার দিকে ক্লাস করতেছে। তো চেষ্টা করবো হচ্ছে আমার টাইমে করে ফেলার, আমার টাইমে জাস্ট টাইমে এসে করে ফেললে। কমেন্টটা তুমি হ্যাঁ রেকর্ডেডেও কমেন্ট করতে পারতেছো, কিন্তু রেকর্ডেডে কমেন্ট করার তোমরা সংকোচ করো, মানে টিচারের কাছে ধরা খেয়ে যাচ্ছি, আমি কালকে ক্লাস করি নাই এখন করতেছি। সমস্যা নাই, তুমি যখনই ক্লাসটা করবা রেকর্ডেড অবস্থায় করো বা যখনই করো, এটা রিভাইজ করতেছো মনে করো, অন্য সময় পড়তেছো। আবার আমি ধরে নিব তুমি একবার করছো, ভালো লাগছে আবার করতেছো, ভালো লাগছে সেজন্য আবার করতেছো বলে পরে কমেন্টটা করছো। যখনই তুমি পড়তেছো, সমস্যা পাইছো, রিভাইজ দিচ্ছ ক্লাসটা, সমস্যা পাইছো, কমেন্ট করে ফেলবো, ওই কমেন্টের আনসার আমি দিয়ে দিব। আচ্ছা, তাইলে খেয়াল করো একটু, যে আশা করি এটা তোমাদের মুখস্থ। এবং এই যে এখানকার লাইন, এই লাইন, এই লাইন, এগুলার র্যাপসের বইটাতে 49 নম্বর পেজে নিচে বর্ণনাটা দেওয়া আছে, খেয়াল করো একটু, একটু পড়ে নাও, রিডিংটা পড়ে নাও। হ্যাঁ, এটা পরবর্তী বছরের যে কোনো সময়।
8-9 হচ্ছে বছর শেষে, বছর শেষে, বছরে যে কোনো সময় না, বছর শেষে। এটা মুখস্থ হয়ে গেল। এই পেজে আর কিছু পড়ার নাই। পরবর্তী পেজে ঐচ্ছিক ধাপ সমূহ। তাহলে যখনই ক্লাসটা করবা, রেকর্ডের অবস্থায় করলেও তোমার সমস্যা যা আছে সেগুলো তুমি সলভ করে নেবে। আচ্ছা, হিসাব চক্রের দুইটা ঐচ্ছিক ধাপ আছে। ঐচ্ছিক ধাপ মানে হচ্ছে ইচ্ছার উপর নির্ভরশীল। ঐচ্ছিক ধাপ একটা হচ্ছে বিপরীত দাখিলা, আরেকটা হচ্ছে কার্যপত্র। কার্যপত্র করে লাভ কি? কার্যপত্রের প্রত্যেকটা স্টেপ তো আবশ্যিকভাবে করে ফেলছি, এই জন্য এটা যার ইচ্ছা, যার দরকার সে করবে। আরেকটা হচ্ছে পরিত্যাজ্য ধাপ, এইটা লিখে নাও। সংশোধনী দাখিলা, কিছু লেখা লাগবে না, বইয়ে আছে, আমি দাগাই দিব। সংশোধনী দাখিলা হচ্ছে পরিত্যাজ্য ধাপ। সংশোধনী দাখিলা হচ্ছে পরিত্যাজ্য ধাপ। ওকে, তোমাদের আজকের ক্লাস এটুকুই। আমরা আজকে পড়ছি হচ্ছে লভ্যাংশ ঘোষণা, নগদ লভ্যাংশ ঘোষণা। আর যারা পরে জয়েন করতেছো ফুল ক্লাসটা করে নাও, ফুল ক্লাসটা একদম শুরু থেকে করে নাও। 1 মিনিট ধৈর্য ধরো, এটা আপলোড হবে, আপলোড হওয়ার পরে তুমি করে নিবা। এখানে হিসাব চক্রের ধাপগুলো পড়ছি। ঐচ্ছিক ধাপ হচ্ছে বিপরীত দাখিলা আর কার্যপত্র। বিপরীত দাখিলা হচ্ছে এই বছর শেষে বলা হয়ে থাকে 9 নাম্বার ধাপের শেষে 1 নাম্বার ধাপের আগে বিপরীত দাখিলা দেওয়া হয়। বিপরীত দাখিলা নিয়ে আরও বিস্তারিত আলোচনা আছে, আমরা এটা দেখব তখন। কার্যপত্র, কার্যপত্র তো জানোই, কার্যপত্র হচ্ছে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ, এটা একটা বিবরণী মাত্র। এখানে 4, 5, 6, 7 এগুলো তো আমরা স্টেপ, আবশ্যিক স্টেপ হিসেবে করতেছি, সেজন্য কার্যপত্রটা আর দরকার পড়ে নাই, এটা ঐচ্ছিক ধাপ। পরিত্যাজ্য ধাপ মানে সংশোধনী দাখিলা, ভুল সংশোধনী দাখিলা, এটা একদম পরিত্যাগ করা হয়েছে। এটা আগে হিসাব চক্রের ধাপ হিসেবে ছিল, এখন নাই, এটাকে হিসাব চক্রে আনাই হয় নাই, এটা অনেকটা। ওকে, আজকে এটুকুই। আমি তোমাদেরকে 44, 48, 44, 49, 50 এই পেজগুলার দিয়ে দিচ্ছি। তোমাদের পড়াশোনা হচ্ছে, হোমওয়ার্ক হচ্ছে 45 থেকে 48, 45 থেকে 48, আর হচ্ছে 51 থেকে 52। হোমওয়ার্ক হচ্ছে 45 থেকে 48, 51 থেকে 52। ওকে, ক্লাস কিন্তু আমরা 1.5 ঘন্টা ধরেই তোমাদের সাথে, 1 ঘন্টা ধরেই তোমাদের সাথে ছিলাম, কিন্তু আমাদের প্রথম দিকে সমস্যা হওয়ার কারণে এইটাই হচ্ছে লেকচার। সবাই একটু এটা দেখে নাও।